ব্যর্থতা শব্দটা শুনলেই কেমন যেন একটা নেগেটিভ অনুভূতি হয়, তাই না? হ্যাঁ, ঠিক। মনে হয় যেন সব শেষ। আজ আমরা ঠিক এই বিষয় নিয়েই কথা বলবো। মার্টিন মেডোসের একটা বই আছে, ব্যর্থতা থেকে সাফল্যে। সেটার সারসংক্ষেপ থেকে কিছু ইন্টারেস্টিং আইডিয়া নিয়ে আলোচনা করব। মানে বইটা বলছে যে ব্যর্থতা আসলে শেষের শুরু নয়। একদম। বরং এটা নাকি সাফল্যের পথে এগিয়ে যাওয়ার মূল শক্তি হতে পারে। চলুন একটু গভীরে গিয়ে দেখি কি পাওয়া যায় এই সারসংক্ষেপ থেকে। অবশ্যই। এখানে আসল লক্ষ্যটা হলো ব্যর্থতা নিয়ে আমাদের যে পুরনো ধারণা সেটাকে একটু চ্যালেঞ্জ করা। এটাকে শত্রু না ভেবে বরং একটা সুযোগ হিসেবে দেখা। আজকের আলোচনাতে আমরা এটাই বোঝার চেষ্টা করব কিভাবে এই দৃষ্টিভঙ্গিটা বদলানো যায়। আচ্ছা। আর ব্যর্থতার যে অভিজ্ঞতা সেটাকে কাজে লাগিয়ে সামনে এগোনো যায়। সাধারণত তো ব্যর্থ হলে আমরা ভাবি আমার যোগ্যতাই নেই, হয়তো আমি এই কাজের উপযুক্ত নই। হ্যাঁ, এটাই সাধারণ ধারণা। কিন্তু মেডোস বলছেন অন্য কথা। কি বলছেন তিনি? তার মতে ব্যর্থতা আসলে প্রমাণ করে যে চেষ্টাটা চলছে, শেখার প্রক্রিয়াটা চালু আছে। ওহ, ইন্টারেস্টিং। টমাস এডিসনের ওই গল্পটার মতো। হ্যাঁ, ওই বিখ্যাত গল্পটা। তিনি নাকি বলতেন যে হাজারবার ব্যর্থ হননি, বরং হাজারটা উপায় খুঁজে পেয়েছিলেন যেগুলো কাজে আসেনি। ঠিক তাই। মেডোস কিন্তু এখানেই জোর দিচ্ছেন, প্রতিটি ব্যর্থতা আসলে নতুন কোনো তথ্যের উৎস, একটা ডেটা পয়েন্ট। এটাই কি তবে গ্রোথ মাইন্ডসেট? একদম। এই মানসিক পরিবর্তনটা দেখুন খুব জরুরি। লেখক যেভাবে বলেছেন, ফেল মানে তো ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং। ফার্স্ট অ্যাটেম্পট ইন লার্নিং, বাহ! হ্যাঁ, শেখার প্রথম চেষ্টা। ব্যর্থতা যদি নতুন কিছু জানার সুযোগ হয়, তাহলে সেখান থেকে যে ফিডব্যাক বা শিক্ষাটা পাওয়া যায় সেটা ভবিষ্যতে অনেক বড় শক্তি হয়ে দাঁড়াতে পারে। তবে এটা মানতেই হবে কাজটা সবসময় সহজ নয়। কেন সহজ নয়? কারণ ব্যর্থতার সাথে প্রায়ই লজ্জা, হতাশা এই অনুভূতিগুলো জড়িয়ে থাকে। এগুলো কাটানোটা একটা চ্যালেঞ্জ। ঠিক। এই অনুভূতিগুলো কাটানোর কি কোনো উপায় বলেছেন মেডোস? হ্যাঁ, একটা সহজ কিন্তু বেশ কাজের অনুশীলনের কথা বলেছেন। প্রতিবার হুচট খাওয়ার পর, যখনই কিছুতে ব্যর্থ হবেন, নিজেকে দুটো প্রশ্ন করতে হবে। কি প্রশ্ন? প্রথমটা হলো, এই অভিজ্ঞতা থেকে আমি ঠিক কি শিখলাম, আর দ্বিতীয়টা, পরবর্তীতে কিভাবে আমি এটাকে আরও ভালোভাবে করতে পারি। ফোকাসটা আমি ব্যর্থ থেকে সরিয়ে সরিয়ে আমি কি শিখলাম এর দিকে নিয়ে যাওয়া। এতে নিজেকে ব্যর্থ মনে হয় না, বরং মনে হয় একটা অভিজ্ঞতা হলো। ঠিক। এই যে আত্মপ্রতিফলন, নিজের কাজের বিশ্লেষণ, এটা কিন্তু দারুণ শক্তিশালী একটা কৌশল। এর মাধ্যমে ব্যর্থতা একটা সাময়িক ঘটনা হয়ে যায়, কোনো স্থায়ী পরিচয় নয়। এটা বুঝতে সাহায্য করে যে আমরা আমাদের ব্যর্থতার সমান নই। একদম। বরং আমরা সেই ব্যক্তি যে ব্যর্থতা থেকে শিখতে পারে, অনেকটা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে নিরপেক্ষভাবে দেখার মতো। আর যারা এই কাজটা করতে পারে, বারবার ব্যর্থ হয়েও শিখতে থাকে, তাদের মধ্যেই তৈরি হয় ওই বিশেষ গুণটা, রেজিলিয়েন্স বা মানসিক দৃঢ়তা। হ্যাঁ, রেজিলিয়েন্স। মেডোস বলছেন সফল মানুষদের অন্যতম চাবিকাঠি এটাই। অবশ্যই। কারণ হোঁচট তো সবাই খায়, কিন্তু কে কিভাবে রিয়্যাক্ট করে সেটাই আসল। ঠিক। তার উপরই নির্ভর করে সে শেষ পর্যন্ত লক্ষ্যে পৌঁছাবে কিনা। রেজিলিয়েন্স তো পড়ে গিয়েও আবার উঠে দাঁড়ানোর ক্ষমতা। এই ক্ষমতাটা কি জন্মগত নাকি তৈরি করা যায়? না, এটা তৈরি করা যায়। আর এই মানসিক শক্তি কিন্তু রাতারাতি তৈরি হয় না। লেখক এর জন্য কিছু নির্দিষ্ট পথের কথাও বলেছেন। যেমন ধরুন, ইচ্ছে করে ছোট ছোট চ্যালেঞ্জ নেওয়া, যেগুলো আমাদের কমফর্ট জোনের একটু বাইরে। আচ্ছা। প্রতিদিনকার শেখা বা অভিজ্ঞতাগুলো নিয়ে হয়তো ছোট করে জার্নাল বা ডায়েরি লেখা, লিখে রাখা। আর নিজের ছোট ছোট সাফল্য বা অর্জনগুলোর জন্য নিজেকে পুরস্কৃত করা। এই ছোট ছোট পদক্ষেপগুলোই আস্তে আস্তে আত্মবিশ্বাস বাড়ায়, দৃঢ়তা তৈরি করে। এই বইটার সবচেয়ে ভালো দিক আমার মনে হয়েছে এটা শুধু থিওরি নয়। হ্যাঁ, বেশ কিছু বাস্তব কৌশলের কথাও আছে। যেমন প্রতিটা ব্যর্থতাকে খুঁটিয়ে বিশ্লেষণ করা, সমস্যার মূল কারণটা খুঁজে বের করা। ঠিক, রুট কজ অ্যানালিসিস যাকে বলে। আর নিজের সাথে কথা বলার ধরনটা বদলানো, আমি এটা পারবো না না ভেবে ভাবা যে আমি এটা এখনো শিখছি বা আমি চেষ্টা করলে পারবো। এই পজিটিভ সেলফ টক খুব জরুরি। আর সবশেষে সাফল্যের জন্য একটা নির্দিষ্ট সিস্টেম তৈরি করা।
এই সিস্টেম ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ, মানে শুধু ইচ্ছে থাকলেই তো হয় না, সাফল্যের জন্য একটা কাঠামো বা একটা কর্মপদ্ধতি দরকার। উদাহরণ দিলে কেমন হয়? ধরুন, প্রতিদিন সকালে 15 মিনিট নির্দিষ্ট একটা কাজ করা, বা নতুন কিছু শেখার জন্য সপ্তাহে 3 দিন সময় বের করা। অথবা বড় কোনো লক্ষ্যকে ছোট ছোট ধাপে ভেঙে ফেলা। হ্যাঁ, ভেঙে সেগুলোর অগ্রগতি ট্র্যাক করা। এই কৌশলগুলো শেখার প্রক্রিয়াটাকে মানে এলোমেলো হতে দেয় না, একটা শৃঙ্খলার মধ্যে নিয়ে আসে। আর নিয়মিত উন্নতির পথ খুলে দেয়। একদম। সব মিলিয়ে দেখলে আমার কাছে বইটির সবচেয়ে শক্তিশালী বার্তা মনে হয়েছে সাফল্য আসলে তাদেরই জন্য যারা বারবার পড়ে গিয়েও অন্যদের চেয়ে অন্তত একবার বেশি উঠে দাঁড়াতে চেষ্টা করে। খুব সত্যি কথা। ব্যর্থতাকে ভয় পাওয়ার বদলে তাকে বরং প্রশ্ন করতে হবে, তুমি আমাকে নতুন কি শেখাতে এসেছো? ব্যর্থতাকে শত্রু না ভেবে একজন শিক্ষক বা বলা যেতে পারে পরামর্শদাতা হিসেবে গ্রহণ করতে হবে। সম্ভবত সেই জন্যই লেখক বইটাকে তুলনা করেছেন একটা মানসিক অস্ত্রাগারের সাথে। মানসিক অস্ত্রাগার, ইন্টারেস্টিং। হ্যাঁ, যা আমাদের জীবনের নানা অপ্রত্যাশিত চ্যালেঞ্জ বা লড়াইয়ের জন্য মানে আরও ভালোভাবে প্রস্তুত করে তোলে। ব্যর্থতাকে বিশ্লেষণ করার ক্ষমতাটাই এখানে মূল অস্ত্র। তাহলে এই আলোচনা থেকে মূল যে বিষয়টা উঠে আসছে তা হলো ব্যর্থতাকে এড়িয়ে না গিয়ে বরং তাকে আপন করে নেওয়া, শেখার একটা সুযোগ হিসেবে দেখা। ঠিক, কারণ কোনো বড় সাফল্যই তো হঠাৎ করে আসে না। সেটা তৈরি হয় অনেক ছোট ছোট ব্যর্থতার সিঁড়ি বেয়ে ওঠা আর তা থেকে শেখার মাধ্যমে। একদম। সবশেষে একটা প্রশ্ন মানে ভাবনার জন্য রেখে যাই। বলুন। আমরা প্রায় চেষ্টা না করাটাকে নিরাপদ মনে করি, কারণ তাতে আর ব্যর্থ হওয়ার ভয় থাকে না। কিন্তু এই যে আলোচনাটা আমরা করলাম মার্টিন ম্যাডোসের দৃষ্টিকোণ থেকে দেখলে, আসল ব্যর্থতা কোনটা? চেষ্টা করে হেরে যাওয়া, নাকি চেষ্টাই না করা এবং শেখার সুযোগটাই হারিয়ে ফেলা? এই ভাবনাটা হয়তো জীবনের চ্যালেঞ্জগুলোর মুখোমুখি হওয়ার আমাদের দৃষ্টিভঙ্গিকেই নতুন করে সাজাতে সাহায্য করতে পারে। সত্যি ভাবার মতো একটা প্রশ্ন।